এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হলো বৃহস্পতিবার আর এখন ঘড়ির কাঁটার সময় হলো সকাল 10:15। তবে চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করা যাক। আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে। কালকে রাত্রিবেলা খাওয়া দাওয়া করে শুতে শুতে আজকে ভোর 6:30 বেজে গিয়েছিল। 6:30টার সময় শুয়ে তারপরে ওই আবার 9:30টার সময় উঠে পড়েছি। কিন্তু আজকে আর জল ভরতে পারিনি। মানে প্রতিদিন রান্নার জলটা যেমন আমাকে তোলার একটা চিন্তা রাখতে হয়, সেই চিন্তা আজকেও ছিল মাথার মধ্যে, কিন্তু আজকে আর পারিনি গো। 6:30টার সময় শুয়ে 9:30টায় উঠেছি। ভাবো এইটুকু সময়ের জন্য একটু বিশ্রাম নিয়েছি। উঠেই দেখি জল চলে গিয়েছে। তারপরে ওই কিছু বাসি কাজ ছিল সেগুলো করলাম। আর তারপরে এখন একটু চাফি বানাচ্ছি। চা আর কফি মিশিয়ে, তোমরা তো জানোই আমি চাফি বানাই, আর এটা খেতে না আমার ভীষণ ভালো লাগে। তো ওই জন্য ভাবলাম আজকেও তো অনেক এনার্জি বাকি রয়েছে, ওই জন্য আজকে এটাই খাই। এই 2 দিন ধরে শুধু কফি খাওয়া হচ্ছিল। দিনের মধ্যে যে কতবার কফি খেয়েছি, 6 থেকে 7 বারও হয়ে গেছে। একটু পরপরই কফি খাচ্ছিলাম। কফিটা না খেলে না একদমই পারতাম না, জানো তো। এত কাজ একটা দিনের মধ্যে, সব কাজ করা কি চারটিখানি কথা? তবে হ্যাঁ, আমার ভাই যদি না আসতো তাহলে আমরা দুজন মানুষ কোনোভাবেই এই কাজগুলো সুসম্পন্ন করতে পারতাম না। এদিকে দেখো, চাটাকে ওই কফির মধ্যে একটু ঢেলে নিলাম গরম অবস্থায়। তারপরে একটু নাড়াচাড়া দিয়ে এই যে 3টে কাপে ঢেলে নিচ্ছি। 24 ঘন্টার মধ্যে সংসারের সমস্ত কাজ সেরে আবারও ঘর পাল্টানো, চারটিখানি কথা বলো। তবে হ্যাঁ, ভাই যদি না আসতো তাহলে আমরা দুজন মানুষ করতাম। তবে সেক্ষেত্রে দেখা যেত হয়তো 2 থেকে 3 দিন সময় লেগে গিয়েছে। ওই ফ্ল্যাটটায় যখন এসেছিলাম তখন যেমন সময় লেগেছিল। আচ্ছা, তবে এবার চাটা খেয়ে নি কেমন। আজকে আবার কাজের খুব তাড়া রয়েছে। কেন বলো তো? এই যে ঘর তো চেঞ্জ করা হয়ে গেল, এখনও এই খাটের ওপর যত ঢাল দেওয়া জামা কাপড় রয়েছে সেইগুলো না আলমারিতে এখনও তোলা হয়নি। তো আলমারিটা আবার ভালো করে একটু মুছে তারপর আলমারির মধ্যে জামা কাপড়গুলো তুলতে হবে। এদিকে আবার ভাই আবার আজকেই বাড়ি চলে যাবে, কারণ ওর আবার টিউশনই রয়েছে। তো টিউশনের জন্য তো বাড়ি চলে যেতেই হবে, তাই না? তো আমি বললাম যে ঠিক আছে, তুই আজকে যা, আবার 2 দিন পরে আমি তো বাড়ি যাচ্ছি। আমার আবার খুব তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, কারণ বাড়িতে খুব দরকার আছে। একদমই ভিন্ন স্বাদের একটা কাজ আমাদের পরিবার করতে চলেছে। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। যাই হোক, এদিকে দেখো সোয়াবিন করছি আজকে, মানে ডিমের অমলেট করে তারপরে সোয়াবিন রান্না করব। ডিম আর সোয়াবিন দুটোই ভাই ভীষণ পছন্দ করে, আর আমার বড়বাবুও ভীষণ পছন্দ করে। তো ভাবলাম যে তাহলে আজকে এটাই রান্না করি। আর ভাই কদিন ধরেই বলছিল যে একটুখানি ডিমের অমলেট করে ওর একটু ঝোল খেতে ইচ্ছে করে। তো ভাবলাম ঠিক আছে, তাহলে এই দুটো একবারেই করে দেই। আর এদিকে করব একটু ভেন্ডি ভাজা। নতুন সংসার, সবে ধকল গেল একটা। সংসারের সমস্ত রাজ্যের কাজ সেরে তারপরে যে আজকে এত কিছু রান্না করব, এটা তো ভাবতেই পারিনি। আমি ভেবেছিলাম আজকে ভাই যখন বাড়ি যাবে তখন হয়তো আলু সিদ্ধ, ডিম ভাজা বা ডাল সিদ্ধ এইসব দিয়েই খেয়ে যাবে। কিন্তু পরে দেখলাম না, শরীরটা যখন একটু সাথ দিচ্ছে, আর মনের মধ্যে হাজারো বল নিয়ে কাজে নেমে পড়েছিলাম সকালবেলা, বুঝলে। তো ভাবলাম না, তাহলে করেই দেই। আবার কবে আসবে তখন আবার তো করবই। আর এদিকে কি করছি বলো তো, ওই যেই মশলাগুলো করব সেগুলো না একটু জল দিয়ে ভিজিয়ে রাখছি, মানে সোয়াবিনের মশলাটা। আমি সবসময় এমনই করি, মশলাটাকে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিই, তাতে করে মশলাটা ভীষণ ভালো মিহি হয় আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই নতুন ফ্ল্যাটে আসার পর আজকের ব্লগটা হলো আমার প্রথম ব্লগ, তাই আজকের ব্লগটা কার কার কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, কেমন। আর হ্যাঁ, তোমরা কিন্তু আমার ভিডিও দেখে একদমই লাইক করছো না। এত কম লাইক আসছে কেন বলো?
দেখো, তোমরা যদি লাইক না করো, কমেন্ট না করো, তাহলে কাজের উৎসাহ কোথা থেকে পাবো বলো? পাওয়ার মধ্যে ইউটিউব থেকে এখন আমি শুধুমাত্রই তোমাদের ভালোবাসাটুকু পাই, তাই না? সেই ভালোবাসাটুকু যদি তোমরা আমাকে না বোঝাও যে তোমরা কারা কারা আমাকে খুব ভালোবাসো, সেটা কি করে বুঝবো? ও, আর একটা কথা বলার, সেটা তো ভুলেই গিয়েছিলাম। তোমরা কে কে কোথা কোথা থেকে আমার ভিডিও দেখো, কত দূর থেকে আমার ভিডিও দেখো, সেটা আমাকে কমেন্ট করে জানিও। তাহলে সেই কমেন্টগুলো পড়ে আমার ভীষণ ভালো লাগবে। এদিকে সোয়াবিনটা সিদ্ধ করে নিয়েছি, আর তারপরে এখন কি করছি বলো তো, এই ডিমের অমলেট করে নিচ্ছি। রাতের জন্য একটু রাখছি, আর দুপুরে তো আমাদের 3 জনের রয়েছে। তো ব্যাস, আমার কি কেন জানি না, মানে এই অমলেট ডিমের ঝোলটা না অতটা ঠিক ভালো লাগে না। আর আজকে তো একদমই খেতে মন চাইছে না, শুধু মন চাইছে যে একটুখানি ওই কি বলে সোয়াবিন দিয়েই খেয়ে নেব, ডিম না হলেও চলবে। তাই জন্য আজকে ডিম কম করেই করছি। কিন্তু আমার ভাই ডিম খেতে ভীষণ ভালোবাসে, আর আমার বর বলে যে একটা সময় নাকি ও এত ডিম খেয়েছে, ওদের বাড়িতে যেহেতু নিজেদের মুরগি ছিল, তো সেই জন্য নাকি ডিমের ওপর ওরও নাকি অরুচি ধরে গিয়েছে। যাই হোক, এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে দেখো একে একে সব কটা ডিম ভাজা হয়ে গিয়েছে, আর কি সুন্দর লাগছে বলো দেখতে। এবারে ডিমটাকে সাইড করে রেখে দিয়ে তারপর ওই একই কড়াইয়ে কিছুটা তেল গরম করে এবার আগে ঢ্যাঁড়সটা ভেজে নেব। ঢ্যাঁড়সটা ভাজা হয়ে গেলে পর তারপরে তরকারিটা বসিয়ে দেব। ভাইকে আবার তাড়াতাড়ি খেতে দিতে হবে গো, কেন বলো তো, ও আবার ট্রেন ধরবে, 2:21 ওর ট্রেন রয়েছে। বললো যে নাকে মুখে খেয়ে নাকি দৌড় মারবে বাড়িতে। টিউশন কিন্তু দেরি আছে, কটা বলো তো, ওই তাও 6টা নাগাদ। যেদিন থেকে শুনেছিলাম যে ওই ফ্ল্যাটটা, মানে যেটাই ছিলাম সেই ফ্ল্যাটটা চেঞ্জ করে আবারও আমাদেরকে এই নতুন ফ্ল্যাটে আসতে হবে, সেই দিন থেকে রাতের ঘুম আমাদের দুজনারই উড়ে গিয়েছিল। তবে তখন জানতাম না যে ভাই আসবে। এখন তাই কাজ করছি আর শুধু ভাইকে একটাই কথা বলছি যে ভাই তুই যদি না আসতিস তাহলে যে আমাদের কি হতো। কিন্তু দেখো, যখন আমরা বনগাঁ থেকে এসেছিলাম, তখন বনগাঁ থেকে কলকাতায় একা একাই চলে আসলাম, তখন সব কিছুই কিন্তু একা একা করলাম। কিন্তু এখন খুব টেনশন হচ্ছিল, কেন বলো তো, কারণ তখন তো কাজের এতটা প্রেশার ছিল না, মানে কাজের কি বলো তো, ওই টুকটুক করে কাজ করছিলাম আর সব গোছাচ্ছিলাম। কিন্তু হট করে না কাজের এতটাই প্রেশার হয়ে গিয়েছে, সামনেই যেহেতু পুজো, তো সব কিছু মিলিয়ে এতটা প্রেশার চলে এসছে, ভাই না আসলে কখনোই 24 ঘন্টার মধ্যে সব কাজ করা সম্ভব হতো না। ওই যে একটা কথা আছে না, যেখানে লোকবল বেশি থাকে সেখানে মনোবল এমনিই দ্বিগুণ হয়ে যায়। তাই সেটাই হয়েছে আমাদের সাথে। সেই কারণেই 24টা ঘন্টাও সময় লাগেনি, তার মধ্যেই সংসারটাকে আবারও নতুন করে সাজিয়ে ফেলতে পেরেছি। তবে এই সব কিছুই আমার মা শ্যামসুন্দরীর কৃপা, জানো। যখনই যে কাজে নামছি শুধু মাকে চোখ দুটো বুজে স্মরণ করছি আর বলছি, মা আমাদের শক্তি দিও, সব কাজ যেন খুব সুন্দরভাবে সুসম্পন্ন হয়। আর ঠিক তাই হচ্ছে, যেটুকু মন থেকে আমি চাইছি মা তাই দিচ্ছে আমায়। যাই হোক, এদিকে অনেক গল্প করেছি তোমাদের সাথে, আর এদিকে রান্নাও কিন্তু করে যাচ্ছি, বুঝলে। এদিকে ঢ্যাঁড়স ভাজাটাও হয়ে গিয়েছে। ওই ঢ্যাঁড়সটা বসিয়ে দিয়ে গ্যাসে তারপরে কি করছিলাম বলো তো, ওই টমেটো আর পেঁয়াজ এটা কেটে নিচ্ছিলাম। ব্যাস, পেঁয়াজ টমেটোটা কাটা হয়ে গিয়েছে, আমার নিচের বসে যত কাটাকুটির কাজ সবই হয়ে গিয়েছে। এদিকে জানো, যেই ছুরিটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটাকুটি করতাম, ছুরিটা না আবার ভেঙে গিয়েছে, এখন ভীষণই অসুবিধা হচ্ছে। আর দেখো কি দারুণ লাগছে ঢ্যাঁড়স ভাজাটা দেখতে। আমি না এরকমই অল্প অল্প ভাজা করি, ওই বেশি করকরে ঢ্যাঁড়স ভাজা ভালো লাগে না। কিন্তু আগে জানো, আমার বরবাবু খালি করকরে ঢ্যাঁড়স ভাজা খাওয়ার জন্য বায়না করতো। কিন্তু তারপরে একদিন বোঝালাম, দেখো করকরে হলে না ঢ্যাঁড়সের কোনো স্বাদই থাকে না, তাই না বলো। এখন দেখি নিজেই আবার বলে কি খেতাম আমি ওরকম করকরে ঢ্যাঁড়স ভাজা একটুও ভালো লাগে না, এখন এই যে তুমি যেরকম করো এটাই বেশি ভালো লাগে। যাই হোক, এদিকে দেখো এখন তরকারির জন্য সোমবার দিচ্ছি। প্রথমে এই যে একটু জিরে আর তেজপাতা ফোড়নে দিলাম, ফোড়নে দিয়ে তারপরে এর মধ্যেই একবারে ওই তরকারির আলুটা দিয়ে দিচ্ছি। এবার আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে পর একে একে পেঁয়াজ মশলা সব কিছু দিয়ে আর সোয়াবিনটাও না এই আলুর সাথে আগে একটুখানি ভেজে নেব।
আমি আবার কি বলো তো, ওই সোয়াবিনটা একটু ভেজে নিই, তাতে করে দেখি কি ওই আলু আর পেঁয়াজ যখন ভাজা হয় তখন সোয়াবিনটা দিয়ে যদি হালকা করে একটু নাড়াচাড়া দেওয়া যায় তাহলে না সোয়াবিনটা খেতে বেশি স্বাদ হয়। গতকালের ব্লগে রঞ্জনা দি ভাই কমেন্ট করে বলেছে, ঘরগুলো খুব সুন্দর হয়েছে বনু, কিন্তু আমরা বিপদের মধ্যে আছি আর সেই কারণেই তোমার সাথে কথা হচ্ছে না ঠিক করে। কিন্তু আমি জানতে চাই দিভাই তোমরা কি বিপদের মধ্যে রয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো গো, কারণ যখন শুনি না যে তোমরা কেউ মানে কোনো বিপদে রয়েছো এই কমেন্টটা করো তখন আমার ভীষণ মন খারাপ হয়, চিন্তা হয়, জানতে ইচ্ছে করে যে কি হয়েছে। তাই তোমাকে বলবো অবশ্যই জানিও যে কি হয়েছে। হ্যাঁ, আমার কিন্তু খুব চিন্তা হচ্ছে। এদিকে আর কিছুক্ষণের মধ্যেই রান্নাটা হয়ে যাবে। সোয়াবিনটা এখন ভালো করে কষাচ্ছি, এরপরে কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দেবো আর তারপরে অমলেটটা দিয়ে দেবো। ব্যাস, তাহলেই হয়ে যাবে সোয়াবিন দিয়ে ডিমের অমলেট ঝোল। আর অন্যদিকে কি বলতো, আমি তো অনেক আগে থেকেই চাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেই ভাতটা তো অনেক আগে বসিয়ে দিয়েছি, প্রায় হয়ে গেছে বললেই চলে। এবার একটু দেখতে হবে কতটা হয়েছে, তার আগে অমলেটগুলো ঝোলে দিয়ে দিই, ওই ঝোলটা আবার ফুটে উঠেছে তো। আচ্ছা, আবারও একটু কমেন্ট পড়া যাক কেমন। কমেন্ট করেছে অনামিকা প্রামাণিক, লিখেছে খুব সুন্দর হয়েছে দিদি ভাই, অনেক ভালোবাসা, তোমারও জন্য রইল অনেক ভালোবাসা কেমন। আর কমেন্ট করেছে সুনিতা লাইফস্টাইল, সোমা সেন, আর কমেন্ট করেছে পায়েল দাস। সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ, সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো কেমন। রান্নার পর তারপরে ওই রান্নাঘরটাকে ভালো করে নিট অ্যান্ড ক্লিন করলাম, তারপরে ঘরগুলো সব কটা ঘর খুব ভালো করে ফিনাইল দিয়ে মুছে নিলাম। ব্যাস, তারপরে স্নানটা করে নিলাম। স্নানটা সেরে এখন খুব ফ্রেশ লাগছে। এখন শুধু একটাই কথা ভাবছি, কতক্ষণে এই খাটের ঢাল দেওয়া জামা কাপড়গুলো আলমারিতে জায়গায় জায়গায় রাখবো। আসলে কি বলতো, এই খাটের জামা কাপড়গুলো সরিয়ে খাটটা যদি সুন্দর করে না সাজাই তাহলে খাটে বসে টিভি দেখা যাবে না, আর এই ঘরেই টিভিটা থাকবে। সত্যি কথা বলতে ফোন বেশি ঘাঁটতে না আমার ভালো লাগে না, কেন জানি না। এখানে আসার পর যতটা সময় নিজে ব্যস্ত থাকি, আমি সারাদিনের কাজকর্ম করে নিজের মতো করে যখন একটু সময় কাটাই তখন ওই টিভিটার সাথে একটু বেশিক্ষণ থাকি, ফোনের সাথে বেশিক্ষণ থাকতে কেন জানি না ভালো লাগে না। যাই হোক, এদিকে খাটটা একটু পরেই হাত দেবো খাটে, মানে খাটের জামা কাপড়গুলো আলমারিতে তুলবো। আর চলো দেখাই যে ওই ঘরটা কেমন লাগছে। এই নতুন ফ্ল্যাটে এসে এখনো পর্যন্ত তো তোমাদেরকে একটু ভালো করে দেখাইনি। এই ঘরের অবস্থাটা ঠিক এখন এরকম, মানে আপাতত কি বলো তো, কাজ চলার মতো সবটুকুই করে নিয়েছি, তাই না বলো। এর চেয়ে বেশি আর 24 ঘন্টার মধ্যে কী বা হয় বলো। আর ঘড়িটাকে জায়গায় দিয়ে দিতে হবে, তো উত্তর পূর্ব কোণ করে ভেবেছি ঘড়িটাকে রাখবো। আর এই দক্ষিণ দিকে জানলাটা দিয়ে যেন বেশ সুন্দর হাওয়া আসে। এই দিকেও একটা পুকুর রয়েছে বুঝলে। এই দেখো, এখানে দুটো ইনডোর প্ল্যান্ট রেখে দিয়েছি, এই দুটো ইনডোর প্ল্যান্ট না এই ঘরেই থাকবে। আর এই মানি প্ল্যান্টটা নিয়ে যাব, আর এই জায়গাটা হবে ঠাকুর ঘর বুঝলে। মানে এই ঘরটায় ওই বরের অফিস থাকবে আর আমার ঠাকুর ঘর থাকবে, ব্যাস। আর এদিকে দেখো, খাওয়া দাওয়াটা এখন সেরে ফেলবো, কারণ ভাই খুবই তাড়া দিচ্ছে। ভাত হয়েছে সোয়াবিন দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে একটা ঝোল, আর এই যে ঢেঁড়স ভাজা হয়েছে। চলো আর দেরি করব না, এবার তাহলে খেতে বসি। আর রান্নাগুলো দেখতে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানিও কেমন। এখন আমরা তিনজনই খেতে বসে পড়েছি। আর তারপরে খাওয়া দাওয়া করে ভাইকে একটু বড়বাবু যাবে আগিয়ে দিতে, মানে অটোতে তুলতে যাবে, তো ওকে অটোতে তুলে দিয়ে এসে তারপরে ও বসবে ওর কাজে। আর আমি না ঘরের যে কাজগুলো এখনও বাকি রয়েছে ওই টুকটুক করে একা একা যেগুলো করা যায় সেগুলোতে হাত দেব। যদিও সেরকম কোনো কাজই নেই, সবই হয়ে গিয়েছে, তবুই থাকে না সংসারে কিছু খুচখাচ কাজকর্ম, সেইগুলো যেগুলো আমি একা একাই করতে পারবো। ব্যাস, সেগুলো হয়ে গেলেই ঘরটা একেবারে টিপ টপ হয়ে যাবে, আর তখন বেশ ভালো লাগবে, তাই না বলো। যাই হোক, সেগুলো আর তোমাদের সাথে ব্লগে শেয়ার করছি না, কারণ ব্লগটা না বড়ই হয়ে গিয়েছে জানো। এই কটা দিন ধরে দেখছি আমার ব্লগ বড় হয়ে যাচ্ছে, জানি না তোমাদের আমার এই বড় ব্লগ দেখতে কেমন লাগে। যাই হোক, এদিকে দেখো খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আর ভাই এখন রেডি হচ্ছে। আর এই যে উনি রেডি হচ্ছে, আমি ওনার সাথে একটু গল্প করছি, আর বসে বসে ওর সাথে গল্প করতে করতে একটু বিশ্রামও হয়ে যাচ্ছে।
আর হ্যাঁ, তোমাদের কার কার বাড়িতে বলো তো এরকম একটা করে ভাই আছে যারা আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হতে গেলে পর আর সরতেই পারে না মোটে? একটু কমেন্ট করে জানিও কেমন। সাবধানে যাস। সব নিয়েছিস? দাঁড়া একটু দেখি। ব্যাস, খাওয়া দাওয়া কমপ্লিট। আর এই যে ভাই রেডি হয়ে এখন বাড়ির দিকে রওনা দিচ্ছে। এবার এখন একা একাই থাকতে হবে, আবারও সেই একঘেয়েমি জীবন। তবে চলো, আজকের মতো তোমাদেরকে এখানেই বিদায় জানাচ্ছি কেমন। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে।